আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 10 দিন ব্যাপী অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসের ষষ্ঠ পর্বে লেকচার 6 এ। সো আজকের ক্লাসে আমরা এরোমেটিক যৌগ নিয়ে দেখব। তো তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসের লিংকটা কপি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দাও। আর তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের টানা 10 দিন ব্যাপী 20 থেকে 30 এপ্রিল পর্যন্ত ফিল সায়েন্সে ঠিক রাত 10:30টায় আমরা অর্গানিক কেমিস্ট্রি ফ্রিতে পড়াবো। এই 10 দিন পড়ানোর মাধ্যমে আমরা তোমাদেরকে একটা ব্যাপার বুঝাবো। সে ব্যাপারটা হচ্ছে আসলে অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করে বেশি দূর যাওয়া যাবে না, ট্রেডিশনাল স্টাইলে বেশি দূর যাওয়া যাবে না। এই 10 দিনের লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে একটা ব্যাপার বুঝাবো, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আসলে পড়তে হবে স্মার্ট ওয়েতে, বুঝে বুঝে মেকানিজম সহ কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথায় থেকে এসেছে ব্যাপারগুলো বুঝতে হবে। ঠিক আছে, বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। সো আমাদের এই 10 দিন অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসের মূল যে থিম সেটা হচ্ছে কিভাবে স্মার্ট ওয়েতে বুঝে বুঝে মজা নিয়ে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয় সে ব্যাপারটা শেখানো। এই ব্যাপারটা কেউ যদি একবার আয়ত্ত করতে পারে, ফিল করে বুঝে বুঝে স্মার্ট ওয়েতে অর্গানিক কেমিস্ট্রি পড়ার ব্যাপারটা কেউ যদি আয়ত্ত করতে পারে, তাহলে দেখবে অর্গানিক কেমিস্ট্রির জন্য তার আর কোনো কিছুই লাগবে না, এমনিতেই সহজ মনে হবে। তো আমরা তো সেটাই চাই, অর্গানিক কেমিস্ট্রি সহজ হয়ে যাক, তাই না? আচ্ছা, আর যদি কেউ অর্গানিক কেমিস্ট্রির নেশায় বুত হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে সে আমাদের পেইড ব্যাচ সম্পর্কে জানতে পারবে। আর মাত্র 3 দিন আছে, 3 দিনের মধ্যেই আমাদের অর্গানিক কেমিস্ট্রির এই বিগ অফারটা চলবে, এরপর কিন্তু অফার থাকবে না। আচ্ছা, সো তোমরা যারা আসা শুরু করেছো লাইভ ক্লাসে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির ষষ্ঠ লেকচার 6। সো তোমরা যারা আসা শুরু করেছো একটা কাজ করে ফেলো খুব দ্রুত, সেটি হচ্ছে আজকের লাইভ ক্লাসটা খুবই জমজমাট। আজকের লাইভ ক্লাসটা স্পেশাল। হোয়াই? বিকজ আজকে এমন একটা টপিক পড়াবো যেটা খুবই মজার। টপিকের নাম এরোমেটিক যৌগ। নাম যেমন সুন্দর, এরোমেটিক শব্দের অর্থ সুগন্ধি, অর্থ সুন্দর, এরোমেটিক যৌগগুলো খুব সুন্দর, এবং এরোমেটিক যৌগ নিয়ে যে পড়াশোনা সেটাও খুব সুন্দর। এরোমা নামের মেয়েরও সুন্দর হয়। আচ্ছা, যাই হোক, রোজা রমজানের মাসে এগুলো বলা যাবে না। তাহলে যেটা বললাম, আজকের ক্লাসটা খুবই স্পেশাল, আজকের ক্লাসটাতে খুবই চমৎকার, বিকজ আজকে এরোমেটিক যৌগ পড়াবো। তাই আমি চাই সারা বাংলাদেশে মানুষ আজকের ক্লাসটা করুক, সেটা তোমাদের মধ্য দিয়ে। তাহলে তোমরা যারা ক্লাসে এসেছো কি করতে হবে? খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক গ্রুপে। তুমি যত ফেসবুক গ্রুপে আছো প্রত্যেকে একবার করে কেউ শেয়ার করে ফেলি। তুমি দেখো, শেয়ার বাটনে ক্লিক করো এবং যত ফেসবুক গ্রুপে তোমার সাজেশন আসবে সবগুলো ফেসবুক গ্রুপে দিয়ে দাও। সো আজকের লাইভ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পেশাল, অর্গানিক কেমিস্ট্রি লেকচার 6। আজকের লাইভ ক্লাসটা তোমরা খুব দ্রুত বিভিন্ন গ্রুপে দিয়ে দাও, কারণ আজকে খুবই চমৎকার, খুবই মজার, খুবই সুন্দর একটি টপিক পড়াবো, এরোমেটিক যৌগ। আর অবশ্যই একটা কাজ করো, খুব দ্রুত যেন তোমার ফ্রেন্ডরা চলে আসে। তাই তুমি যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। তোমরা দেখো, যত মেসেঞ্জার গ্রুপ তোমার আছে খুঁজো, সার্চ করো, যত মেসেঞ্জার গ্রুপে তুমি জয়েন আছো প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে তুমি আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরা খুব ফার্স্ট লিঙ্কটা পেয়ে ক্লাসে আসতে পারে। এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। সবচেয়ে বেশি যে মেনশন করে যাচ্ছে, শেয়ার করে যাচ্ছে, তার জন্য থাকছে ফিল সায়েন্সের পক্ষ থেকে আকর্ষণীয় টি শার্ট। সো কে হচ্ছে আজকের টি শার্ট বিজয়ী সবচেয়ে বেশি শেয়ার মেনশনের মধ্য দিয়ে, ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, সেটাও আজকে দেখার পালা। ওকে, আমরা শুরু করে দিই অর্গানিক কেমিস্ট্রি লেকচার 6। বেশি দেরি করব না। তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে শুধু 3টে কথা বললাম। নাম্বার 1, যত ফেসবুক গ্রুপে তুমি জয়েন আছো প্রত্যেকটা ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো। যত ফেসবুক গ্রুপে তোমরা জয়েন আছো প্রত্যেকটা ফেসবুক গ্রুপে আজকের লাইভ ক্লাসটা দিতে থাকো। কোন ফেসবুক গ্রুপ কিসের দেখার দরকার নাই, দিতেই থাকো। নাম্বার 2, তোমরা যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো, সেটা স্কুলের, কলেজের, ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডে যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো, আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে ফেলো, তারপরে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিতে থাকো। অ্যান্ড নাম্বার 3, তোমার সাথে যত ফ্রেন্ড আছে, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিতে থাকো। ওকে, কেননা আজকের ক্লাসটা স্পেশাল। আমরা চাই আমাদের ক্লাসগুলো সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে যাক। সবার জন্য শিক্ষা 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে যাক, এই ব্যাপারটা আমরা চাই। আমাদের আন্দোলন এটা। আমরা চাই ফিল সায়েন্সকে ফিল করব। এই যে সায়েন্সের যে ফিলিংস, এই ফিলিংসটা, এই যে বুঝে বুঝে পড়াটা, মুখস্থ না করা, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এই ব্যাপারটা সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থীর বুকের ভিতরে দিয়ে আসতে চাই। সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যখন প্রত্যেকটা টপিক পড়ার সময় বুঝে বুঝে ফিল করে পড়বে, আমরা সার্থক। কখন এই কাজটা হবে? যখন সবাই এই ফিলের ব্যাপারটা বুঝে যাবে। কিভাবে বুঝতে পারবে? তোমরা যদি শেয়ার করো, মেনশন করো, ছড়িয়ে দাও তাহলে। ওকে, তাহলে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, ছড়িয়ে দিতে থাকো। আমরা আজকে খুবই স্পেশাল একটা টপিক নিয়ে পড়াবো, এরোমেটিক যৌগ। একটু করে বলে রাখি, গত 5টি ক্লাস আমরা মেকানিজম দেখেছি। লাস্ট
5টি লেকচার আমরা মেকানিজম দেখেছি। আমরা মেকানিজম সম্পূর্ণ শেষ করতে পারি নাই, মেকানিজমের আরও অনেক বাকি আছে। তবে আমাদের তো আসলে আর বেশি ক্লাস নেই, তাই আমরা আসলে মেকানিজমে আজ যাচ্ছি না। আমরা মোটামুটি ম্যাক্সিমাম মেকানিজম তোমাদেরকে দেখিয়েছি এবং আশা করি বাকি যে মেকানিজমগুলো বাকি আছে এগুলো তোমরা এমনিই পারবে, বই পড়লেই পারবে। আমি তো স্টাইলটা দেখিয়ে দিয়েছি, তাই না, কিভাবে পড়তে হবে, কিভাবে মেকানিজমগুলো দেখতে হয় সে ব্যাপারটা দেখিয়েছি। সো আমরা মেকানিজমের উপর আর ক্লাস নিচ্ছি না। যদি কারো আরও মেকানিজমের উপর আরও ডিটেলস লাগে তাহলে আমাদের লিঙ্কে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। যারা সেকেন্ড ইয়ার আছো তাদের জন্য লিঙ্কটা ভ্যালিড, যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য কিন্তু সামনে আরও একটা লিঙ্ক আসতে যাচ্ছে, ততদিন তোমরা ওয়েট করতে থাকো, সমস্যা নাই। আচ্ছা, সো আজকের ক্লাসটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য খুবই চমৎকার একটি টপিক। ওকে, সো দেখো এরোমেটিক যৌগ নিশ্চিতকরণ। আচ্ছা, সো এরোমেটিক যৌগ বলতে কি বোঝায়? এরোমেটিক যৌগ বলতে কি বোঝায়? এরোমেটিক যৌগ বলতে বেশ কিছু শর্ত আছে। একটা হচ্ছে প্রথমে বদ্ধ হতে হবে, বদ্ধ মানে সাইক্লিক হতে হবে, সাইক্লিক। ওকে, তাহলে বদ্ধ বা সাইক্লিক হতে হবে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে সমতলীয়, তার মানে কোপ্ল্যানার হতে হবে, একতলে থাকতে হবে, কোপ্ল্যানার, সমতলীয়। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে জৈব যৌগ, জৈব যৌগ হতে হবে মাস্ট, কারণ অজৈব যৌগ হলে সেটা কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে না। সো অবশ্যই অর্গানিক কম্পাউন্ড হতে হবে, অর্গানিক কম্পাউন্ড হতে হবে। ওকে, আচ্ছা, তাহলে যে সকল আমরা বললাম যে সকল বদ্ধ সমতলীয় জৈব যৌগ, এরপরে কি বলছি? এরপর বলছি জৈব যৌগে 4n+2 সংখ্যক। আচ্ছা, তারপর কি বলছি? সঞ্চারণশীল, সঞ্চারণশীল। ওকে, সঞ্চারণশীল, তার মানে সঞ্চারণশীল বলতে কি বোঝায়? ইংলিশে বলা হচ্ছে এটাকে ডিলোকালাইজড, ডিলোকালাইজড, সঞ্চারণশীল। এরপর কি বলছে? এরপর পাই ইলেকট্রন থাকতে হবে, পাই বন্ড ইলেকট্রন থাকতে হবে, বা এটাকে আমরা পাই ইলেকট্রন বলতে পারি, পাই ইলেকট্রন থাকে, তাদেরকে এরোমেটিক যৌগ বলে। অবশেষে আমরা এরোমেটিক যৌগের ডেফিনেশনটা লিখতে পেরেছি, তাদেরকে এরোমেটিক যৌগ বলে। তাহলে কি বলছে দেখো, বলা হচ্ছে যে সকল বদ্ধ সমতলীয় জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে এরোমেটিক যৌগ বলছি। আমরা এখন একটু আন্ডারলাইন করব বা একটু করে এখানে নিচে লিখব, একটু করে আমরা এখানে নিচে লিখব যে আমি কয়টা শর্তের কথা বলছি। নাম্বার 1 বদ্ধ হতে হবে বা সাইক্লিক হতে হবে, তাহলে নাম্বার 1 এক নাম্বার বদ্ধ হতে হবে বা সাইক্লিক হতে হবে। নাম্বার 2 বলো তো, নাম্বার 2 কি? সমতলীয় হতে হবে, তার মানে নাম্বার 2 সমতলীয় বা কোপ্ল্যানার হতে হবে। নাম্বার 3 জৈব যৌগ হতে হবে, সেটা নাই লিখলাম কারণ সেটা একটা ব্যাপার, সিম্পল ব্যাপার। নাম্বার 3 দেখো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এন্ড নাম্বার 4 তাদেরকে সঞ্চারণশীল হতে হবে, ওই ইলেকট্রনগুলোকে কেমন হতে হবে? সঞ্চারণশীল হতে হবে। নাম্বার 4 সঞ্চারণশীল বা ডিলোকালাইজ হতে হবে, ডিলোকালাইজ হতে হবে বা সঞ্চারণশীল হতে হবে। এই 4টা শর্ত, আরও একটা শর্ত আছে জৈব যৌগ তো হতেই হবে, সেটা তো আমরা জানি, জৈব যৌগ পড়ছি কাজে সেটা লিখলাম না। তাহলে এই 4টা কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে তাকে এরোমেটিক যৌগ বলা যাবে। তাহলে কাদেরকে এরোমেটিক যৌগ বলা যাবে? দেখো, ফার্স্ট অফ অল সাইক্লিক হতে হবে, বদ্ধ হতে হবে, খোলা থাকলে হবে না, সমতলীয় থাকতে হবে, একতলে সবাইকে থাকতে হবে, একতল অবস্থান করতে হবে, জৈব যৌগ হতে হবে। তারপর 4n সংখ্যক 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। যাদের এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে না তারা কিন্তু এরোমেটিক যৌগ না, এবং যারা সঞ্চারণশীল না তারা কিন্তু এরোমেটিক যৌগ না। এটা হচ্ছে এরোমেটিক যৌগের ডেফিনেশন। ডেফিনেশনটা সবাই লিখো, পরীক্ষা আসলে এই ডেফিনেশনটা লিখবো। ইংলিশ টার্মগুলো ইংলিশ ভার্সনের ওরা লিখবে, বাংলা টার্মগুলো বাংলা ভার্সনের ওরা লিখবে। সো বাংলা ভার্সনের ওরা বাংলায়, ইংলিশ ভার্সনের ওরা ইংলিশে টার্মগুলো লিখবে। তাহলে যে সকল বদ্ধ সমতলীয় জৈব যৌগ
4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। সবাই জিকির করো আমার সাথে, যে সকল বদ্ধ সমতলীয় জৈব যৌগ 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে অ্যারোমেটিক যৌগ বলে। আবার এগেন যে সকল বদ্ধ সমতলীয় জৈব যৌগ 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে অ্যারোমেটিক যৌগ বলে। বদ্ধ সমতলীয় 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চারণশীল। আবার বদ্ধ সমতলীয় 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চারণশীল। নিজে একবার জিকির করো, নিজে একবার জিকির করো, মনে একবার জিকির করো কি কি শর্ত আছে। ওকে, এটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলছি। এবার আমরা দেখব এই ব্যাপারগুলোকে বিশ্লেষণ করব। আজকের পুরো ক্লাসটা হবে এই ব্যাপারগুলোকে বিশ্লেষণ করতে হবে। অ্যারোমেটিক যৌগ একেবারে 14 গোষ্ঠী তছনছ করে ফেলতে হবে। ওকে ভাইয়া, এবার চলে আসো। ভাইয়া প্রথমে আসো, সঞ্চারণশীল বলতে কি বোঝাচ্ছেন? এই যে বললেন আপনি সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল বলতে কি বোঝাচ্ছেন? আর এরপর যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বলছেন ওইটা বলতে এবার কি বোঝাচ্ছেন? তাহলে আমার মেইন ফোকাস কোথায় বলো তো, মেইন কন্ডিশন কোথায় বলো তো? মেইন কন্ডিশন হচ্ছে একদম মেইন যে শর্ত, মেইন কন্ডিশন হচ্ছে কি দেখো, মেইন কন্ডিশন হচ্ছে দুইটা। নাম্বার 1, ওই ইলেকট্রনগুলোকে সঞ্চারণশীল হতে হবে, অবশ্যই ইলেকট্রনকে সঞ্চারণশীল হতে হবে এবং ওই ইলেকট্রনগুলোর সংখ্যা কত হবে? ওই ইলেকট্রনগুলোর সংখ্যা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন হতে হবে। এই দুটো হচ্ছে আমার মেইন কন্ডিশন। একটা হচ্ছে ইলেকট্রনগুলোকে সঞ্চারণশীল হতে হবে, আর একটা 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন। তাহলে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে আর ইলেকট্রনকে সঞ্চারণশীল হতে হবে। তাহলে আমাকে যদি কোনো একটা যৌগ অ্যারোমেটিক কিনা টেস্ট করতে হয়, অ্যারোমেটিক টেস্ট লিখো, অ্যারোমেটিক টেস্ট, ব্লাড টেস্ট না, অ্যারোমেটিক টেস্ট যদি আমাকে করতে হয় তাহলে আমাকে দুটো টেস্ট করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সঞ্চারণশীল টেস্ট। এই টেস্ট আমাকে করতে হবে, বা ডিলোকালাইজড টেস্ট আমাকে করতে হবে। অ্যান্ড নাম্বার 2, হাকেল টেস্ট আমাকে করতে হবে, হাকেল টেস্ট। তাহলে কোন একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটার জন্য আমাকে দুটো টেস্ট করতে হবে। তুমি কি এইচআইভি পজিটিভ নাকি নেগেটিভ, এইচআইভি পজিটিভ নাকি নেগেটিভ সেটার জন্য যেমন টেস্ট করতে হয়, তোমার কি ব্লাডের মধ্যে কোনো কিছু আছে কিনা ব্লাড টেস্ট করতে হয়, তুমি করোনা পজিটিভ না নেগেটিভ একটা টেস্ট করতে হয়, তেমনি কেউ অ্যারোমেটিক কিনা সেটার জন্য দুটো টেস্ট করতে হয়, অ্যারোমেটিক কিনা সেটার জন্য দুটো টেস্ট করতে হয়। একটা হচ্ছে সঞ্চারণশীল টেস্ট আর একটা হচ্ছে হাকেল টেস্ট। সঞ্চারণশীল টেস্ট তোমাকে বলে দিবে সঞ্চারণশীল কিনা, তাহলে সঞ্চারণশীল টেস্ট তোমাকে বলে দিবে সঞ্চারণশীল কিনা। আর হাকেল টেস্ট বলতে কি বোঝায়? হাকেল টেস্ট বলতে বোঝায় বিজ্ঞানী হাকেল বলেছেন 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 সংখ্যক কি ইলেকট্রন? পাই ইলেকট্রন থাকতে হবে। এই কথাটা হাকেল বলেছেন, বিজ্ঞানী হাকেল এই কথাটা বলেছেন। দ্যাট ইজ ওয়াই দিস নাম্বার ইজ কল হাকেল নাম্বার। হাকেল যে কথাটা বলেছেন ওইটাকে হাকেলের কথা বলা হচ্ছে। আমি সায়েম রহমান যদি কোনো একটা কথা বলি তোমরা বলবে সায়েম ভাই বলেছে, সায়েম ভাইয়ের নাম্বার এটা। তেমনি হাকেল এই কথাটা বলেছে 4n+2 সংখ্যক, তাহলে এটাকে আমরা হাকেলের নাম্বার বলি, হাকেল টেস্ট, হাকেল। সো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা এই টেস্ট হচ্ছে হাকেল টেস্ট। তাহলে হাকেল টেস্ট কি বলতো? হাকেল টেস্ট হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা, কোন ধরনের ইলেকট্রন? পাই ইলেকট্রন আছে কিনা, এটাকে আমরা বলি হাকেল টেস্ট। তার মানে এই যে এটা হচ্ছে আমার হাকেল টেস্ট। তাহলে আমাকে দুটো টেস্ট করতে হবে। নাম্বার 1 সঞ্চারণশীল টেস্ট, এই টেস্টের রেজাল্ট হবে সঞ্চারণশীল কিনা নাকি না। নাম্বার 2 হাকেল টেস্ট, এই টেস্টের মাধ্যমে আমরা বলতে পারবো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে নাকি নাই। এই দুটো টেস্টের মাধ্যমে আমরা বলে দিতে পারবো সে অ্যারোমেটিক কিনা। যদি সঞ্চারণশীল টেস্টে দেখা যায় ইলেকট্রনগুলো সঞ্চারণশীল তাহলে প্রথম কন্ডিশন মেনেছে। এরপর হাকেল টেস্টের মাধ্যমে যদি আমরা দেখতে পাই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে তাহলে দ্বিতীয় শর্ত মেনেছে। প্রথম শর্ত দ্বিতীয় শর্ত যদি মানে সে হচ্ছে অ্যারোমেটিক।
আর প্রথম অথবা দ্বিতীয় অথবা যে কোনো একটা শর্ত যদি না মানে, দুইটা শর্তই তাকে মানতে হবে, যদি একটা শর্ত সে না মানে তাহলে সে অ্যারোমেটিক যৌগ হবে না। আবার বলছি, অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে দুইটা, মেইন শর্ত, মেইন কন্ডিশন হচ্ছে দুইটা। সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে, সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা 4n+2 হতে হবে। সঞ্চারণশীল কিনা সেটা টেস্ট করব সঞ্চারণশীল টেস্ট দিয়ে, আর 4n+2 সংখ্যক আছে কিনা সেটা টেস্ট করব হাকেল টেস্ট দিয়ে। এই দুইটা টেস্টের মাধ্যমে বলে দিব অ্যারোমেটিক কিনা। বুঝাতে পারছি? তাহলে এবার আসো সঞ্চারণশীল টেস্ট দেখব, হাকেল টেস্ট দেখব। আসো সঞ্চারণশীল টেস্ট নিয়ে এখন কথা বলবো। সঞ্চারণশীল টেস্ট পড়াশোনা করতে হবে ট্রেডিশনাল ওয়েতে না। বইয়ে কতগুলা গড়গড়িয়া লাইন লেখা আছে, এই গড়গড়িয়া লাইন পড়ে কোনো লাভ নাই। বইয়ে কিছু গড়গড়িয়া লাইন আছে, এই গড়গড়িয়া লাইনগুলো পড়ে কোনোদিনও তুমি অর্গানিক কেমিস্ট্রি ফিলও করতে পারবে না, শিখতেও পারবে না, অ্যান্সারও করতে পারবে না ভালো করে। কঠিনই লাগবে আজীবন। তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে স্মার্ট ওয়েতে যেতে হবে, ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। তোমার যদি স্মার্ট ওয়ে জানা না থাকে তাহলে তোমাকে আমাদের দরবারে স্বাগতম। তোমার যদি স্মার্ট ওয়ে জানা না থাকে আমাদের দরবারে আসো, এই যে লাইভ ফ্রি লাইভ ক্লাসগুলো করো, লাইভ ক্লাসে তুমি দেখবে স্মার্ট ওয়ে কোনটাকে বলে। ওকে, আচ্ছা এবার আসো ভাইয়া, নাম্বার 1 সঞ্চারণশীল টেস্ট। সঞ্চারণশীল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিলোকালাইজেশন টেস্ট। ওকে, তাহলে সঞ্চারণশীল টেস্ট দেখো, চারটা সঞ্চারণশীল টেস্টের নিয়ম হচ্ছে চারটা। নাম্বার 1, যদি বলো সবাই, যদি 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 বদি না ভাই, যদি ডাবল বন্ড, তারপর এরপরে ডাবল বন্ড, এরপরে সিঙ্গেল বন্ড, এরপরে আবার ডাবল বন্ড থাকে, এভাবে এভাবে। যদি তুমি দেখতে পাও যে ডাবল বন্ড আছে, তারপর সিঙ্গেল বন্ড আছে, তারপর আবার ডাবল বন্ড আছে, এখন এভাবে চলছে, তাহলে ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড চলতেই আছে। একবার ডাবল, একবার সিঙ্গেল, একবার ডাবল, একবার সিঙ্গেল, একবার ডাবল, একবার সিঙ্গেল, একবার ডাবল, একবার সিঙ্গেল, এভাবে ডাবল বন্ড, এরপর সিঙ্গেল বন্ড, এরপর ডাবল বন্ড, এরপর সিঙ্গেল বন্ড আছে। তাহলে এভাবে যদি চলতে থাকে তবে সেটা ডেফিনেটলি সঞ্চারণশীল। ডাবল, তারপর সিঙ্গেল, তারপর ডাবল, এভাবে যদি দেখো কোনো স্ট্রাকচার তাহলে সেটা হবে সঞ্চারণশীল। নাম্বার 1 আমরা সব আগে লিখে ফেলি, তারপর এক্সাম্পল দিব, প্র্যাকটিস করাবো তোমাদেরকে। অনেকগুলা ব্যক্তিকে নিয়ে আসবো, তারপর মেশিন টেস্ট করে বলে দিব তার অ্যারোমেটিক আছে কিনা, সে কি অ্যারোমেটিক পজিটিভ নাকি অ্যারোমেটিক নেগেটিভ সেটা বলে দিব। তার আমাকে টেস্ট করা শিখতে হবে। আমরা হচ্ছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবের মধ্যে কাজ করি। কিছুক্ষণ পরে আমাদের হসপিটাল খুলে দিব, মানুষজন আসবে অ্যারোমেটিক কিনা টেস্ট করার জন্য। তা আমরা যদি টেস্টটা না শিখি তাহলে আমরা কিন্তু বলতে পারবো না অ্যারোমেটিক পজিটিভ নাকি অ্যারোমেটিক নেগেটিভ। তাই আমরা টেস্ট আগে শিখে নিই। তাহলে দেখো সঞ্চারণশীল টেস্ট, যদি দেখি ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড এভাবে আছে, তাহলে সে সঞ্চারণশীল। তাহলে সে কি হবে? সঞ্চারণশীল হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাগেইন ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর এরপরে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। এরপর যদি আমরা দেখি যে আমাদের কি আছে, এরপর যদি আমরা দেখি কার্বন মাইনাস আছে, অর্থাৎ মাইনাস, কার্বন মাইনাস আছে, কার্বন মাইনাস, কার্বন আয়ন আছে, কার্বন মাইনাস আছে, তার মানে নেগেটিভ চার্জ থাকলে তাহলে সেটাও সঞ্চারণশীল। তাহলে প্রথমে ডাবল, তারপর সিঙ্গেল বন্ড, তারপর নেগেটিভ একটা চার্জ আছে, তাহলে সেটাও সঞ্চারণশীল হবে। একটু পর এক্সাম্পল দিব, তখন ক্লিয়ার হবে। নাম্বার 3 আসো, 3 নাম্বার, অ্যাগেইন ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপরে যদি কার্বন প্লাস থাকে, পজিটিভ চার্জ থাকে, সেটাও সঞ্চারণশীল। লাস্ট ওয়ান, 4টা বলেছিলাম, লাস্ট ওয়ান ডাবল বন্ড অ্যাগেইন, সিঙ্গেল বন্ড অ্যাগেইন, এরপরে যদি মুক্ত জোট থাকে,
কার্বনের মুক্ত জোট থাকে, কার্বন অথবা কার্বন হইতে পারে, সেটা অন্য যে কেউ হতে পারে, মুক্ত জোট থাকলে, মুক্ত জোট থাকলে, এখানে শুধু কার্বন না, মানে যে কোনো পজিটিভ চার্জ হইতে পারে, যে কোনো নেগেটিভ চার্জ হইতে পারে। তাহলে দেখো সব জায়গায় ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, সব জায়গায় ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। তারপরে যদি ডাবল বন্ড থাকে, অথবা পজিটিভ চার্জ থাকে, অথবা নেগেটিভ চার্জ থাকে, অথবা মুক্ত জোট থাকে, এই প্রত্যেকটার যে কোনো একটা থাকলে সে সঞ্চারণশীল হয়ে যাবে। তাহলে সঞ্চারণশীল টেস্ট করব কিভাবে? দেখব আমরা কোন একটা যৌগের গঠনের মধ্যে দেখব, স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব ডাবল সিঙ্গেল ডাবল ডাবল সিঙ্গেল প্লাস ডাবল সিঙ্গেল মাইনাস ডাবল সিঙ্গেল মুক্ত জোড় আছে কিনা। আবার বলছি, ডাবল সিঙ্গেল ডাবল আছে কিনা, যদি থাকে সঞ্চারণশীল, অথবা ডাবল সিঙ্গেল প্লাস আছে কিনা, অথবা ডাবল সিঙ্গেল মাইনাস আছে কিনা, অথবা ডাবল সিঙ্গেল মুক্ত জোড় আছে কিনা। ডাবল সিঙ্গেল প্লাস ডাবল সিঙ্গেল মাইনাস ডাবল সিঙ্গেল মুক্ত জোড় ডাবল সিঙ্গেল ডাবল, এর যে কোনো একটা থাকলেই সঞ্চারণশীল হয়ে যাবে। তাহলে হবে না কোনটা? হবে না কোনটা? দেখো হবে না, হবে না হচ্ছে এটা ডাবল, তারপরে সিঙ্গেল, তারপরে সিঙ্গেল। দুইবার যদি সিঙ্গেল চলে আসে সেটা কিন্তু সঞ্চারণশীল হবে না, কারণ সেটা এখানে নাই। ডাবল সিঙ্গেল, এরপর আবার সিঙ্গেল নাই। তাহলে এই যে দেখো ডাবল সিঙ্গেল সিঙ্গেল চলে আসছে, হবে না, সঞ্চারণশীল হবে না, ক্রস দিয়ে দিছি। এই চারটা যে কোনো একটা থাকা লাগবেই, এই চারটা যে কোনো একটা যদি না থাকা হবে না। অথবা ডাবল ডাবল দুইবার আছে, তাও হবে না। ডাবল সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল প্লাস, ডাবল সিঙ্গেল মাইনাস, ডাবল সিঙ্গেল মুক্ত জোড়, এই চারটা যে কোনো একটা থাকলে সঞ্চারণশীল। যদি ডাবল সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায় সঞ্চারণশীল না। আর সঞ্চারণশীল না হলে এরোমেটিক যৌগ না, সে এরোমেটিক হবে না। তাহলে এই টেস্টের নাম হচ্ছে সঞ্চারণশীল টেস্ট। এই টেস্টের নাম কি? সঞ্চারণশীল টেস্ট। এই টেস্টের নাম কি? সঞ্চারণশীল টেস্ট। ওকে, আচ্ছা, এরপরে এবার চলে আসো নাম্বার 2, 2 নাম্বার টেস্ট হচ্ছে হাকেল টেস্ট। টেস্টগুলো লিখে রাখো, একটু পর আমরা নমুনা স্যাম্পল এনে পরীক্ষা করব এরোমেটিক কিনা। ওকে, এবার আসো টেস্ট 2, 2 নাম্বার হাকেল টেস্ট। নাম্বার 2 হচ্ছে হাকেল টেস্ট। তোমরা কিন্তু তোমাদের বই দেখতে পারো, বইয়ে এসব কথা লেখা নাই, এভাবে লেখা নাই। তোমরা বই খুলে দেখো না, নাই তো এভাবে, ফলে তো তোমার পড়া হয় না আসলে। নাম্বার 2 হচ্ছে নাম্বার 2 হাকেল টেস্ট। হাকেল টেস্ট। তাহলে হাকেল টেস্ট হচ্ছে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে এবং সেটা পাই ইলেকট্রন হইতে হবে। তাহলে এখানে দুইটা কথা, একটা হচ্ছে 4n+2 সংখ্যক, এটা একটা কথা, আর একটা হচ্ছে পাই ইলেকট্রন, এটা আরেকটা কথা। সো এটার উপর ভিত্তি করে আমাকে দুইভাবে আগাতে হবে। একটা হচ্ছে 4n+2 সংখ্যক বলতে কি বোঝায়? হেয়ার n is equal to 0 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 যে কোনো কিছু হতে পারে। n মানে বেনজিন বলয়, সোজা কথাই শেষ। n মানে বেনজিন বলয় নরমালি, পাশাপাশি লেখা রাখো নরমালি, এক্সেপশনও আছে এখানে। তার মানে n এর মান 0 1 2 3 4 5 6 7 যে কোনো কিছু হতে পারে। তাহলে এটার উপর ভিত্তি করে n এর মান যে কোনো কিছু হতে পারে, স্বাভাবিক সংখ্যা 0 থেকে শুরু করে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। সো এটার উপর ভিত্তি করে আমরা n এর মানগুলো একটু করে দেখব, এটার উপর ভিত্তি করে n এর মান দেখব আমরা একটু। তাহলে আসলে n এর মান দেখো ভালো করে, এটা হচ্ছে n এর মান, আর এটা হচ্ছে 4n+2 এর মান। তাহলে n এর মান যদি 0 হয়, n এর মান 0 বসাও, তাহলে 4 × 0 + 2 2 হবে। n এর মান যদি 1 বসাও, 4 + 2 6 হবে। n এর মান যদি 2 বসাও, তাহলে 8 10 হবে। n এর মান যদি 3 বসাও, 3 4 12 + 2 14 হবে। n এর মান যদি 4 বসাও, 18 হবে। n এর মান যদি 5 বসাও, 22 হবে। তাহলে যদি আমার 2টি ইলেকট্রন থাকে পাই ইলেকট্রন, অথবা 6টি পাই ইলেকট্রন থাকে, অথবা 10টি পাই ইলেকট্রন থাকে, অথবা 14টি পাই ইলেকট্রন থাকে, অথবা 18টি পাই ইলেকট্রন থাকে, অথবা 22টি পাই ইলেকট্রন থাকে, অথবা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, যেখানে n এর মান 0 থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, এই সংখ্যক পাই ইলেকট্রন থাকলেই সে হাকেল নিয়ম মানছে।
পাই ইলেকট্রন থাকতে হবে, কিন্তু কি ইলেকট্রন? পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে এত সংখ্যক পাই ইলেকট্রন থাকলেই সে অ্যারোমেটিক। তাহলে তোমাকে দেখতে হবে যে কোন একটা যৌগের কাছে, মনে করো কোন একটা যৌগের কাছে 13টি পাই ইলেকট্রন আছে, 13টি পাই ইলেকট্রন। আরেকটা যৌগের কাছে মনে করো 18টি পাই ইলেকট্রন আছে। তোমাকে দেখতে হবে এই 13টা 4n+2 এর মধ্যে যায় কিনা, এই 13টা 4n+2 এর মধ্যে যায় কিনা, মানে এই 13 4n+2 সংখ্যক হয় কিনা সেটা দেখব কিভাবে? আমার কাছে 13টি ইলেকট্রন আছে, আমি এখন কিভাবে টেস্ট করব যে সেটা 4n+2 হয় কিনা? সেটার জন্য তোমাকে ম্যাথমেটিক্স পারতে হবে। ম্যাথমেটিক্স তুমি কিভাবে টেস্ট করবে, তুমি কিভাবে শিওর হবে যে তার কাছে 4n+2 আছে কিনা? সেটার জন্য ম্যাথমেটিক্স দেখো। ম্যাথমেটিক্স হচ্ছে 4n+2 ইজ ইকুয়াল টু যেটা আছে সেটা লিখা। মনে করো 13, 4n+2 ইজ ইকুয়াল টু 13 লিখলাম। লিখার পরে 2টাকে ও পাশে পাঠিয়ে দেওয়া, দিলাম, 11 হয়ে যায়। 4 দ্বারা ভাগ করা, করে দিলাম 4 দ্বারা ভাগ। ভাগ করার পর যদি দুটা ঘটনা ঘটতে পারে, তাহলে দেখো এখান থেকে n এর মানকে পৃথক করলাম। n এর মানকে পৃথক করার পর এখানে দুটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে n এর মান যেটা আসবে, n এর মান যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, অথবা n এর মান যেটা আসবে সেটা দশমিক সংখ্যা হতে পারে। যেমন 11কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 2.something। তাহলে এটা একটা দশমিক সংখ্যা। যদি দশমিক হয় তাহলে সে 4n+2 মানে না, যদি দশমিক আসে তাহলে 4n+2 সে মানে না। আর যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে 4n+2 সে মানে। তাহলে এভাবে করে আমরা টেস্ট করব সে 4n+2 মানে কিনা। মনে করো কারো কাছে 13টি পাই ইলেকট্রন আছে, আমাকে বলতে হবে এই 13টা কি 4n+2 মানে কিনা। তাহলে 4n+2 সমান 13 ধরবো, n এর মান বের করব। n এর মান পূর্ণ সংখ্যা আসা মানে হচ্ছে ডাইরেক্ট n এর মান পূর্ণ সংখ্যা আসা মানে কি? তার মানে হচ্ছে ও বিভাজ্য, ভাগ যায়, মানে বরাবর মানে। আর যদি n এর মান দশমিক আসে তাহলে মানে না। যেমন 18-র কথা যদি বলি, 18টি ইলেকট্রন মানে কিনা দেখি। 18 থেকে যদি দুটো ইলেকট্রন চলে যায় 16কে 4 দ্বারা ভাগ করলে 4, তাহলে n এর মান পূর্ণ সংখ্যা, তাহলে এটা হাকেল নিয়ম মানে, এটা হাকেল নিয়ম মানে। আর যদি 13 হয় সে মানে না। তাহলে আমরা হাকেল নিয়ম মানে কিনা সেটা টেস্ট করব ম্যাথমেটিক্স দিয়ে। 4n+2 সংখ্যক থাকতেই হবে, 4n+2 সমান ওইটা ধরে n এর মান পজিটিভ আসে কিনা, পূর্ণ সংখ্যা আসে কিনা দেখব। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাকেল নিয়মটা গেল, 4n+2 সংখ্যক গেল। এবার সেকেন্ড পার্ট কি? শুধু 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকলেই হবে না, শুধু 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকলে হবে না, সেটা পাই ইলেকট্রন হতে হবে। তাহলে সেটাকে কি ইলেকট্রন হতে হবে? পাই ইলেকট্রন হতে হবে। এবার পাই ইলেকট্রন গণনার নিয়মে আসো। কিভাবে পাই ইলেকট্রন গণনা করব, বা কয়টা পাই ইলেকট্রন আছে বুঝবো কেমনে? প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত ভেঙে ভেঙে তোমার বই না 14 গোষ্ঠীতেও দেখাবে না। সো ফিল নিয়ে দেখো। এবার আসো, যেটা বললাম পাই ইলেকট্রন গণনা। পাই ইলেকট্রন গণনা কিভাবে আমরা গুনবো? পাই ইলেকট্রন কয়টা আছে, কিভাবে গুনবো কয়টি পাই ইলেকট্রন আছে সেটা? 4n+2 সংখ্যক আছে নাকি এর চেয়ে বেশি আছে, কেমনে গুনবো? পাই ইলেকট্রন গণনা আসো। সো পাই ইলেকট্রন গণনার ক্ষেত্রে ভালো করে খেয়াল করো কিভাবে গুনবো পাই ইলেকট্রন গণনার ক্ষেত্রে। নাম্বার 1, ডাবল বন্ড যেখানে আছে, ডাবল বন্ড থাকার অর্থ হচ্ছে এই একটা বন্ড, এই একটা বন্ড। নিচের বন্ডকে বলি সিগমা, উপরের বন্ডকে বলি পাই। এই পাই বন্ধনের ইলেকট্রন দুটাকে বলা হয় পাই ইলেকট্রন। তাহলে ডাবল বন্ডের মধ্যে পাই ইলেকট্রন আছে 2টি। তাহলে ডাবল বন্ড থাকলে পাই ইলেকট্রন 2টি। এরপর আসো, এরপর হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ থাকলে ওই নেগেটিভ চার্জটা ডেফিনেটলি পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তাহলে নেগেটিভ চার্জ থাকলে পাই ইলেকট্রন 2টি। নেগেটিভ চার্জ থাকলে পাই ইলেকট্রন 2টি। তোমরা এখনো যারা লাইভ ক্লাসটা শেয়ার করো না, একটু শেয়ার বাটনে হাত রাখো, শেয়ার করে দাও। 3 নাম্বার আসো, নাম্বার 3, মুক্ত জোড় থাকলে। মুক্ত জোড় মানে হচ্ছে দুটো ইলেকট্রন, তাই না? তাদের মাথায় দুটো শিন, তারা মুক্ত জোড়।
তখনও পাই ইলেকট্রন দুইটি। তাহলে মুক্ত জোট থাকলেও পাই ইলেকট্রন কয়টি? দুইটি। তাহলে ডাবল বন্ডে পাই ইলেকট্রন দুইটি, নেগেটিভ চার্জ থাকলে পাই ইলেকট্রন দুটি, মুক্ত জোট থাকলে পাই ইলেকট্রন দুটি, এভাবে করে গণনা করব। এরপরে এবার আসো, এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট 4 নাম্বার ব্যাপারটা। কোনো পরমাণুর উপরের তলে ও নিচের তলে, উপরের তলে ও নিচের তলে দুই জোড়া মুক্ত জোট থাকলে বা লোন পেয়ার থাকলে, খুব ইম্পর্টেন্ট এটা, কোনো পরমাণুর উপরের তলে ও নিচের তলে দুই জোড়া মুক্ত জোট থাকলে যে কোনো এক তলেরটা নিব, বিশেষ করে উপরের তলেরটা নিই। তাহলে শুধুমাত্র একটি তলের মুক্ত জোড় অ্যারোমেটিক যৌগ গঠন করবে। তার মানে একটি তলের মুক্ত জোড় নিব, এটাই অ্যারোমেটিক যৌগ গঠনে ভূমিকা লাগবে, বা এটাকে বলি রেজোনেন্স, রেজোনেন্সে ভূমিকা রাখবে। কেন? কারণ শুধুমাত্র একটি তল রেজোনেন্সে ভূমিকা রাখে, কারণ শুধুমাত্র একটি তল রেজোনেন্সে ভূমিকা রাখে, দুইটি তল একসাথে রেজোনেন্সে ভূমিকা রাখে না, একটি তল রেজোনেন্সে ভূমিকা রাখে, রেজোনেন্স এ ভূমিকা রাখে। একটি তল রেজোনেন্সে ভূমিকা রাখায় শুধু একটি তল নিব। আচ্ছা, তাহলে কোনো পরমাণুর উপরের তলে ও নিচের তলে দুই জোড়া মুক্ত জোট থাকলে শুধুমাত্র একটি তলের মুক্ত জোট নিব, একটি তলের রেজোনেন্স ভূমিকা রাখবে। নিচে দেখা যাচ্ছে কি একটি তলের রেজোনেন্স নিব, যাচ্ছে না? ঠিক আছে। তাহলে কোনো পরমাণুর উপরের তলে এবং নিচের তলে দুই জোড়া মুক্ত জোট থাকলে শুধু একটি তলের মুক্ত জোট নিব, দুইটা তলের মুক্ত জোট নিব না, কারণ শুধু একটি তল রেজোনেন্সে ভূমিকা রাখবে। রেজোনেন্স শব্দটা স্কিপ করলাম, এটা আমরা আমাদের রেজোনেন্স নিয়ে একটা ক্লাস হবে আগামী ক্লাসে বেনজিনের রেজোনেন্স পড়াবো। বেনজিনের রেজোনেন্স পড়ালে রেজোনেন্স ক্লিয়ার হবে, আপাতত থাক। ওকে, তাহলে এই চারটি হচ্ছে পাই ইলেকট্রন গণনার নিয়ম, এই চারটি হচ্ছে পাই ইলেকট্রন গণনা করার নিয়ম। তাহলে ডাবল বন্ড দেখলে দুইটা, নেগেটিভ চার্জ দেখলে দুইটা, মুক্তজোট দেখলে দুইটা পাই ইলেকট্রন। আর যদি উপরের তলে নিচের তলে দুটো মুক্তজোট থাকে তাহলে একটি নিব। যেমন এই যে দেখো অক্সিজেন, উপরের তলে দুইটি, নিচের তলে দুইটি, তাহলে শুধুমাত্র উপরের তলেরটা নিব দুইটি, এটা নিব না, এই যে এটা নিব না। কোন একটা পরমাণুর উপরে দুটো নিচে দুটো যদি মুক্তজোট থাকে শুধু একটি তলের মুক্তজোট নিব। ওকে, তাহলে এই হচ্ছে পাই ইলেকট্রন গণনা। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? 3টা জিনিস দেখলাম। নাম্বার 1 সঞ্চারণশীল টেস্ট, নাম্বার 2 হাকেল সংখ্যা, নাম্বার 3 পাই ইলেকট্রন গণনা। তার মানে আমরা এর মধ্য দিয়ে আমাদের যে অ্যারোমেটিক টেস্ট ছিল সেই অ্যারোমেটিক টেস্ট করে ফেললাম। আমরা এখন টেস্ট করা শিখেছি। এখন আমাদের হাসপাতালে রোগী আসবে, আমরা তাকে বলে দিব আপনি অ্যারোমেটিক পজিটিভ নাকি অ্যারোমেটিক নেগেটিভ। আমাদের টেস্ট করা শেষ। সো এবার নিয়মগুলো একটু বলে দিই। প্রথমে আসো, যে কোনো অ্যারোমেটিক যৌগ টেস্ট করার জন্য সঞ্চারণশীল টেস্ট করতে হবে। সঞ্চারণশীল টেস্ট বলতে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মুক্তজোড়, চারটা যে কোনো একটা থাকলে সঞ্চারণশীল। হাকেল 4n+2 সমান ওই সংখ্যা, 4n+2 সংখ্যক আছে কিনা দেখা। নাম্বার 3 পাই ইলেকট্রন গণনা, ডাবল বন্ড হলে দুইটা, নেগেটিভ চার্জ হলে দুইটা, মুক্তজোড় হলে দুইটা, আর যদি উপরে নিচের তলে থাকে একটা নিব। এবার আসো, রুগী আসবে, টেস্ট করে রিপোর্ট দিব। আর যদি তোমরা সঠিকভাবে রিপোর্ট দিতে পারো তাহলে আজকের ক্লাসটা হবে বস, না হলে আজকের ক্লাস হবে সস। তাহলে দেখো এবার আমাদের রুগী আসা শুরু করবে। খুবই মজার ক্লাস, আমি বলেছি আজকের ক্লাসটা সো স্পেশাল। ওকে, এবার রুগী আসা শুরু করবে আমাদের কাছে, আমরা দেখব রিপোর্ট দিবে এবার। সো দেখো আজকের ক্লাসটা খুবই মজার। এবার রুগী আসবে, আমরা রিপোর্ট দেব। প্রথম রুগী আসেন, প্রথম রুগী আসলো, এটা হচ্ছে প্রথম রুগী। দ্বিতীয় রুগী আসেন, দ্বিতীয় রুগী আসলো, এটা হচ্ছে দ্বিতীয় রুগী। তৃতীয় রুগী আসেন, তৃতীয় রুগী আসলো, এটা হচ্ছে তৃতীয় রুগী। পেশেন্ট
নেক্সট পেশেন্ট। তাহলে প্রথমে তিনজন করে ডাক্তার দেখে, ডাক্তার কমার্শিয়াল। আমরা টেস্ট করব, আমরা যারা টেস্ট করি আমরা হচ্ছে সুপার, আমরা তিনজনকে একসাথে মারি ইঞ্জেকশন, তিনটার একসাথে ঢুকাই ইঞ্জেকশন, তিনটার একসাথে বের করি। হ্যাঁ উস্তাদ, আমরা কিন্তু সারা। তাহলে এবার দেখো এই তিনটাকে প্রথমে টেস্ট করব, যেটা এরোমেটিক পজিটিভ নাকি এরোমেটিক নেগেটিভ। চলো শুরু করি। ওকে, বদ্ধ বদ্ধ বদ্ধ, তাহলে তিনজনই বদ্ধ। একতল আছে, এটা তো বোঝাই যাচ্ছে একতলে রাখছি, সমস্যা নেই, এগুলো কিন্তু আমাদের মেজর টেস্ট না। আমাদের মেজর টেস্ট কয়টা? দুইটা, সঞ্চারণশীল আর হাকেল। তাহলে আসো ফার্স্ট অফ অল সঞ্চারণশীল কিনা দেখো। ডাবল বন সিঙ্গেল বন প্লাস, এ সাইড থেকে যাও ডাবল বন সিঙ্গেল বন প্লাস, আবার বলি এ সাইড থেকে যাও ডাবল বন সিঙ্গেল বন প্লাস, ডাবল বন সিঙ্গেল বন প্লাস, ডাবল বন সিঙ্গেল বন প্লাস। ওরে ওরে মামা, তুমি তো সঞ্চারণশীল, সঞ্চারণশীল হো গয়া। এবার দেখতে হবে পাই ইলেকট্রন গণনা করতে হবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। এই যে দেখো ডাবল বন্ড, ডাবল বন্ড মানে দুইটা পাই ইলেকট্রন, এরপর আর তো নাই। তাহলে এই যে সিঙ্গেল বন্ড মানে পাই ইলেকট্রন নাই, সিঙ্গেল বন্ড পাই ইলেকট্রন নাই, প্লাসের জন্য কোনো পাই ইলেকট্রন নাই। তাহলে ডাবল বন্ড দুইটা পাই ইলেকট্রন। তাহলে মামা তোমার পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে দুইটি। তো 2 কি 4n+2 মানে? হ্যাঁ মানে। ওই যে n এর মান 0 বসাও, n এর মান 0 বসালে 4n+2 তার মানে দুইটি। তাহলে হাকেলও মানে। ওরে মামা তুমি তো দিয়া দিছো খেলা। তাহলে হচ্ছে এরোমেটিক পজিটিভ, ওর কাছে এরোমেটিক ধরা খাইছো। ইয়েস এরোমেটিক, হচ্ছে এরোমেটিক, এরোমেটিক যোগ, ও এরোমেটিক যোগ, ইয়েস এরোমেটিক, এরোমেটিক ধরা পড়ছে ওর কাছে, এরোমেটিক যোগ। আমাদের প্রথম রুগীকে টেস্ট করা শেষ, এরোমেটিক যোগ হয়ে গেছে সে। এবার দ্বিতীয় রুগী আসবে আমাদের কাছে, এবার আমরা টেস্ট করব। আসো টেস্ট করি। ওকে আসো টেস্ট করি। মামা কি খবর তোমার, ভালো আছো? দেখো দুইটা, এই যে ডাবল বন সিঙ্গেল বন, আবার সিঙ্গেল বন, ডাবল সিঙ্গেল সিঙ্গেল, দুইটা সিঙ্গেল বন পাশাপাশি, দুইটা সিঙ্গেল বন পাশাপাশি, ডাবল সিঙ্গেল সিঙ্গেল। তাহলে মামা তুমি বাদ, তুমি ডিসকোয়ালিফাই, তুমি সঞ্চারণশীল নয়, তুমি ডিসকোয়ালিফাই, তুমি সঞ্চারণশীল নয়। কারণ সঞ্চারণশীল হলে ডাবল সিঙ্গেল সিঙ্গেল থাকা যাবে না, সঞ্চারণশীল নয়। তাহলে মামা তুমি এরোমেটিক হবে না, আর পাই ইলেকট্রন গণনা করে লাভ নাই। যেখানে সঞ্চারণশীল হবে না ডিসকোয়ালিফাই, এরোমেটিক নয়। তাহলে এটা এরোমেটিক নয়। এরপরে আসো তৃতীয় রুগী, ওকে টেস্ট করব এরোমেটিক আছে কিনা দেখব। ফার্স্ট অফ অল আসো সঞ্চারণশীল টেস্ট। দেখো ডাবল বন সিঙ্গেল বন, আবার হচ্ছে মাইনাস চার্জ। ওরে ডাবল সিঙ্গেল মাইনাস, ডাবল সিঙ্গেল মাইনাস, তাহলে ও কি সঞ্চারণশীল। বেশি মজা না, সঞ্চারণশীল হয়ে গেছে। মামা তুমি তো সঞ্চারণশীল। এবার দেখবো পাই ইলেকট্রন গণনা। ওইখানে যদি তুমি 4n+2 সংখ্যক আনতে পারো তাহলে মামা তুমিও এরোমেটিক। দেখো ডাবল বন্ড মানে দুইটা, সিঙ্গেল বন্ডের জন্য কোনো পাই ইলেকট্রন গণনা করি না, নেগেটিভ চার্জ হলো আবার দুইটা, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন 4টা। এবার আমরা দেখব n এর মান পজিটিভ আসে কিনা। ওই যে ওই টেস্ট করে আমরা দেখব n এর মান পজিটিভ আসে কিনা। ওকে দেখো, তাহলে দেখো 4n+2 = 4, তাহলে 4n = 4 - 2, তাহলে n = 2/4 সমান হচ্ছে 0.5। তার মানে পূর্ণ সংখ্যা আসে নাই, দশমিক আসছে। তাহলে দশমিক আসলে এটা 4n+2 মানে না, তার মানে 4টা পাই ইলেকট্রন, এটা 4n+2 মানে না। আমরা দেখেছি 4n+2 তে যদি n এর মান 0 বসাও 2 আসে, n এর মান 1 বসালে 6 আছে, তাহলে এটা 2 6 এর মাঝামাঝি, মানে এটা মানে না। তার মানে মামা তুমি সঞ্চারণশীল, তুমি সঞ্চারণশীল, সঞ্চারণশীল ঠিক আছে, কিন্তু তুমি সেকেন্ডটা মানো নাই, তোমার পাই ইলেকট্রন 4টা হয়ে গেছে। তুমি হাকেল মানো নাই, তার মানে ও হাকেল কি করে নাই, মানে নাই, হাকেলকে মানে নাই, হাকেল টেস্টে বাদ পড়ছে। তার মানে ও কি নয়, ও এরোমেটিক নয়। তার মানে এই যৌগটাও এরোমেটিক নয়, এরোমেটিক নয়। মজা মজা দেখছো, মজা ভাই, মজা দেখছো। 3 জন রুগী আসছে আমাদের কাছে, একজন এরোমেটিক পজিটিভ আর 2 জন এরোমেটিক নেগেটিভ। ওকে আইসোলেশনে রাখেন আর ওদেরকে বাসায় নিয়ে যান। এবার আমরা যাব, এরপর আরও 3 জন রুগী। আসো, মজা পাইছো কিনা দেখো। মজা মজা আছে দেখ, কমেন্টে বলো তো মজা, মজা থাকলে বলো মজা আছে। তাহলে এই হচ্ছে এরোমেটিক টেস্ট করব, যে কোনো একটা যৌগ এরোমেটিক কিনা। পরীক্ষায় আস্তে আস্তে একেবারে জালি হয়ে গেছে এই প্রশ্নগুলো, পরীক্ষা আস্তে আস্তে জালি, এরোমেটিক কিনা এই প্রশ্নগুলো পরীক্ষা আস্তে আস্তে একেবারে জালি হয়ে গেছে। মজা আছে কিনা দেখে বলো তো কমেন্টে মজা, মজা আছে মজা, মজা ঠিক আছে।
মাজা আছে। তাবাসসুম কমেন্ট করছে যে মাজা আছে, দেখছি আমি। আর দেখি আর কে বলে মাজা, দেখি। মাজা, ঠিক আছে, মাজা মাজা, ঠিক আছে মাজা। এবার আসো আর 3 জন রুগী আনো, আর 3 জন রুগী আনো। এরোমেটিক আছে কিনা দেখি তাদের, দেখো এরোমেটিক আছে কিনা দেখবো আমরা। মজা আছে। এবার আসো আর 3 জন রুগী আনবো। ওকে, আচ্ছা, তাহলে এবার আর 3 জন রুগী আনলাম। আসো, দেরি করো কেন? এই যে দেখি ও এরোমেটিক হয় কিনা। ও একটা পোকা, মিস্টার তেল্লাসুরা। আমার এখানে তেল্লাসুরা কোত্থেকে আসলে? আচ্ছা, যাই হোক, মাঝে মধ্যে আসে, সমস্যা না, মেহমান। তাহলে এবার আসো, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা এরোমেটিক যৌগ। এই যে, ওকে, আচ্ছা, ওকে, নাইস। তারপর এটা একটা লিখলাম। তারপরে এরপরে দেখব এই যে এটা একটা, দুইটা রুগী আনলাম। তারপর আর আনবো কি? আচ্ছা, আরেকজনকে আনি, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকজনকে নিয়ে আসবো। এখানে আনছি, এখানে আনলে দেখা যাবে না, একটু করে উপরে লিখি আমি। তুমি রাগ করিও না, কেমন? রাগ করিও না বেবি, রাগ করিও না। এই যে এখন আঁকা হয়ে যাবে বেবি, রাগ করিও না। এই তো লক্ষ্মী শোনা। এই যে মনু, আঁকা শেষ, দেখো। তিনটা ফিগার এঁকেছি ইয়াতে। 3 জন রুগী আসছে, তিনটারই 5টা বন্ধন, মানে 5টা একটা ঋণে 5টা হাত। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তিনটারই 5টা করে আছে, এরোমেটিক দেখতে হবে। এরোমেটিক যেভাবে এঁকেছি ওইভাবে আঁকো, যেভাবে এঁকেছি দেখো, উপরে নিচে দিয়েছি, উপরে দিয়েছি, যেভাবে এঁকেছি ওইভাবে আঁকো। ওকে, এবার দেখব এই রুগীগুলো এরোমেটিক কিনা। চলো এই রুগীগুলো এরোমেটিক কিনা দেখি। তো বাবা দেখো না, এই যে বাবা, এখানে এটা ছিল বেসিক্যালি কার্বন, বুঝছো বাবা? যে কোনো কোণা হচ্ছে কার্বন, কোণা মানে কার্বন, কোণা মানে কার্বন, যে কোনো জায়গায় যদি কোণা হয় কার্বন। বাবা এই সবগুলো কোণা হচ্ছে এক একটা কার্বন, এই সবগুলো কোণা হচ্ছে এক একটা কার্বন, সবগুলো কোণা হচ্ছে এক একটা কার্বন। যে কোনো জায়গায় কোণা থাকবে, কোণা মানে কার্বন, বুঝছো বাবা? এরকম মাঝে মধ্যে তোমাকে এরকম একটা যোগ দিয়ে বলবে এখানে কার্বন সংখ্যা বের করো, 1 2 3 4, কার্বন সংখ্যা 4। যে কোনো কোণা মানে কার্বন, কোণার জন্ম হয়েছে কার্বনের জন্য। দিস ইজ কল বেসিক। অর্গানিকের মজা তো পাও নাই, নেশাই বুথ হয়ে যেত। অর্গানিক সারাদিন খাইতে হবে, বাংলা না, সারাদিন অর্গানিক খাইতে হবে। আমার অর্গানিক কই? এই যে দেখো, সারাদিন অর্গানিক খাইতে হবে। আমি খাই, আমার সাথে তুমি জয়েন করতে পারো। সারাদিন অর্গানিক, হ্যাঁ ঠিক আছে, সারাদিন অর্গানিক খাইতে হবে। এই যে অর্গানিক, এটা অর্গানিক খাইতে হবে সারাদিন। তাহলে দেখো এই যে 1 2 3 4 5, 5টা কোণা, 5টা কার্বন। তো আবার এখানে নাইট্রোজেন ঢুকাইলেন যে, এখানে নাইট্রোজেন কিভাবে ঢুকাইছি দেখো। অর্গানিকের নেশা, অর্গানিক খাইতে হবে। অর্গানিক যারা খাও না, আজকে থেকে খাওয়া শুরু করো। ওকে, দেখো তো এখানে কার্বন 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 কার্বন, এখানেও কার্বন 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 কার্বন, বাট মাঝখানের কার্বনটাকে এই যে এই কার্বনটার জায়গায় নাইট্রোজেন ঢুকিয়ে দিয়েছি। তাহলে কার্বনকে ঘুষি মেরে নাইট্রোজেন দিয়ে দিয়েছি, কার্বনকে ঘুষি মারছি, নাইট্রোজেন ঢুকে গেছে। অথবা কার্বনকে ঘুষি মারছি, অক্সিজেন ঢুকাই দিছি, তাই এই জিনিসগুলো এসেছে। বুঝতে পেরেছি? তাহলে এগুলো সব কার্বন, মাঝখানে নাইট্রোজেন, কার্বন অক্সিজেন। এখন দেখতে হবে এরা এরোমেটিক কিনা। এরোমেটিক টেস্ট করবো এদের। কি করব? এরোমেটিক টেস্ট করব। তোমরা যারা অর্গানিকের নেশায় বুথ হয়ে যাচ্ছ, অর্গানিকে মজা লাগছে, তোমরা যদি সেকেন্ড ইয়ার হও, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। আর ফার্স্ট ইয়ার হলে একটু ওয়েট করো, ফার্স্ট ইয়ারের জন্য চামাক আ গায়া, চামাক আসছে। ওকে, চামাক আসছে। আর আমার মডারেটর কেউ থাকলে মডারেটররা চমকটা কমেন্টে দিয়ে দাও। যারা মডারেটর আছো কমেন্টে সেকেন্ড ইয়ারদের, ফার্স্ট ইয়ারদের জন্য চমকটা দিয়ে দাও। ওকে, তাহলে দেখো ভাইয়া, চলো এরোমেটিক টেস্ট করি। এদেরকে এরোমেটিক টেস্ট করব। আসো এরোমেটিক টেস্ট। ওকে, ফার্স্ট অফ অল সিঙ্গেল ডাবল, লাল কালারটা মুছে দিই, এটা ডিস্টার্ব করতেছে আমাকে, এটা ডিস্টার্ব করতেছে, ওটা মুছে দিই। এই যে বলো, এখন দেখো, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল সিঙ্গেল, দুইটা সিঙ্গেল পাশাপাশি হলেই হবে না, দুইটা সিঙ্গেল পাশাপাশি চলে আসছে, সিঙ্গেল সিঙ্গেল, দেখছো দুইটা সিঙ্গেল পাশাপাশি।
দুইটা সিঙ্গেল পাশাপাশি থাকা যাবে না, তো এটা কি হবে না, সঞ্চারণশীল হবে না। বাবা তুমি তো বাদ, সঞ্চারণশীল নয়। বাবা তুমি তো এরোমেটিক নয়, তুমি বাদ। তোমার আর ইলেকট্রন গণনা করে কি হবে, তুমি বাদ। ওর আর ইলেকট্রন গণনা করে কি হবে, ইলেকট্রন গণনা করবো না তো, এটা তো সঞ্চারণশীল না। আর ইলেকট্রন গণনা করে লাভ নাই, আগে দেখবা সঞ্চারণশীল কিনা, যদি না হয় ডিসকোয়ালিফাই। ওকে, এরপরেরটাতে আসো বাবা। সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, তারপরে মুক্তজোড়। আবার দেখো সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, মুক্তজোড়, নট সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেল বলে একটা ফিল আসে, সিঙ্গেল, আজকে থেকে সিঙ্গেল বলবো আমরা। ওকে, তাহলে দেখো সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, মুক্তজোড়, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, মুক্তজোড়। তো আমরা বলেছিলাম ডাবল সিঙ্গেল মুক্তজোড়, ডাবল সিঙ্গেল মুক্তজোড়, ডাবল সিঙ্গেল মুক্তজোড়, তাহলে এটা কি হবে, তাহলে ডেফিনেটলি এটা সঞ্চারণশীল হবে। এই যে মামা তুমি তো সঞ্চারণশীল, সঞ্চারণশীল হয়ে গেছে। এরোমেটিক, অবশ্যই এরোমেটিক। ও কেমন অবশ্যই এরোমেটিক, আরেকটা টেস্ট করতে হবে না, কি টেস্ট বলো তো, হাকেল টেস্ট। হাকেল টেস্ট করতে হবে। হাকেল টেস্ট এবার আসো, দেখো ডাবল বন্ড দুইটা, ডাবল বন্ড দুইটা, পাই ইলেকট্রন দুইটা, পাই ইলেকট্রন, আর এখানে আছে মুক্তজোড়ের জন্য দুইটা, মুক্তজোড় থাকলে দুইটা পাই ইলেকট্রন, সেটা কার্বনের হোক অন্য কারো মুক্তজোড় হোক, মুক্তজোড় মানে দুইটা ইলেকট্রন, কারণ সেও কিন্তু রেজোনেন্সে অংশ নেবে। আগামী ক্লাসে রেজোনেন্স পড়ালে বুঝতে পারবা, সেও কিন্তু রেজোনেন্সে অংশ নেবে। তাহলে 2 4 6, তাহলে 6টি পাই ইলেকট্রন। অবশ্যই হাকেল নিয়ম মানে 4n+2, 4n+2 এর মধ্যে যদি n এর মান 2 বসাও, সরি n এর মান 1 বসাও, 4n+2 6, তাহলে মামা তুমি তো এরোমেটিক হয়ে গেলা। ও হচ্ছে এরোমেটিক, ও হচ্ছে এরোমেটিক যৌগ। এবং এটা খুবই স্পেশাল একটা যৌগ, যেটা পরীক্ষায় সবসময় আসে, সে একটু মাথায় রাখবা। এই যৌগটার নামটা লিখে রাখো, এই যৌগের নাম হচ্ছে ফিউরাল। ফিউরাল, ইংলিশ ভার্সনে যারা আছো লিখে রাখো ফিউরাল। এই হচ্ছে ফিউরালের ইংলিশ বানান, ফিউরাল, এটা হচ্ছে ফিউরাল, পরীক্ষা আসে ফিউরাল অথবা হচ্ছে এই নাইট্রোজেন। তাহলে পঞ্চভুজ আকৃতির একটা বলয়ের মধ্যে যদি নাইট্রোজেন দিয়ে দাও, ফিউরাল, ফিউরাল। ওকে, এরপর আসো ভাইয়া এটা, এরপর একটা টেস্ট করো, চলো এটা দেখি। এখানে কিন্তু উপরও মুক্তজোড় নিচেও মুক্তজোড়, উপরও মুক্তজোড় আছে নিচেও মুক্তজোড় আছে, দেখবে এটা এরোমেটিক হয় কিনা। ওকে, তাহলে সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, মুক্তজোড়, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, মুক্তজোড়, ডাবল, সিঙ্গেল, মুক্তজোড়, ডাবল সিঙ্গেল মুক্তজোড়, ডাবল সিঙ্গেল মুক্তজোড়, তাহলে সঞ্চারণশীল। মামা তুমি তো সঞ্চারণশীল হইয়া গেলা। এবার দেখবো পাই ইলেকট্রন, 2টা 4টা 6টা। এই যে ভুলটা করে কোথায় দেখো, এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, কিন্তু আমরা নিচেরটা গণনা করব না। তাহলে নিচেরটা নিব না, কোনটা নিব, অনলি উপরেরটা নিব, কারণ এক তলে নিতে হবে, উপরের তলেরটাই রেজোনেন্স অংশ নিবে, নিচের তলেরটা অংশ নিবে না, তাই এক তলেরটা নিতে হবে। তাহলে 2 4 6, তার মানে পাই ইলেকট্রন কিন্তু নিচের 2টা নেওয়া যাবে না, 6টি পাই ইলেকট্রন, মনে রাখবা। উপরেরটা নিব, আগে বলেছি 2 তলে থাকলে এক তলেরটা নিব, 6টি পাই ইলেকট্রন। তাহলে মামা তুমিও কিন্তু এরোমেটিক, তাহলে ও এরোমেটিক যৌগ, এবং ও খুবই স্পেশাল এরোমেটিক যৌগ। এই স্পেশাল এরোমেটিক যৌগটার নাম লিখে রাখো, এই স্পেশাল এরোমেটিক যৌগটার নাম হচ্ছে ভুলে গেছি, বয়স হয়েছে তো, এই স্পেশাল এরোমেটিক যৌগটার নাম ভুলে গেছি, বয়স হয়েছে। দেখি তোমরা কেউ পারলে বলো, আমার মাথা থেকে ছুটে গেছে। আচ্ছা, মাথা থেকে ছুটে গেছে আর কি, হইতে পারে। আচ্ছা, এই স্পেশাল যৌগটার নাম কেউ পারলে বল। আচ্ছা, তাহলে অক্সিজেন থাকবে আর পঞ্চভুজ আকৃতির থাকবে, এরকম একটা যৌগ আছে, নামটা একটু আমাকে জানাও। 6টি পাই ইলেকট্রন বা এরোমেটিক। আচ্ছা, তাহলে এই যৌগটার নাম তোমরা অনেকেই জানো, একটু করে বলো। এরপর আরও একটা এরকম স্পেশাল আছে, যদি আমরা দেখাই, সেটা হচ্ছে মাঝখানে যদি আমরা সালফারকে ঢুকাই দিই, তাহলে দেখো মাঝখানে যদি আমরা সালফারকে দিয়ে দিই, এই যে সালফারকে দিয়ে দিচ্ছি, সালফারেরও অক্সিজেনের মতো 2টা 2টা 4টা মুক্তজোড়, কারণ সালফার আর অক্সিজেন সেম গ্রুপের মৌল। তাহলে মাঝখানে যদি সালফারকেও দিয়ে দিই, তখন কি হবে, মাঝখানে সালফারকে দিয়ে দিলাম অক্সিজেনের মতো, হুবহু অক্সিজেনের মতো, তাহলে ও কি হবে, ও সঞ্চারণশীল হবে এবং ও এরোমেটিক হবে অক্সিজেনের মতো। এবং এটাও পরীক্ষায় আসে, এটাও এরোমেটিক, এবং এটার একটা স্পেশাল নাম আছে, এটার স্পেশাল নাম হচ্ছে লিখে রাখো থায়োফিন। থায়োফিন, ইংলিশ ভার্সনে যারা আছো, থায়োফিন, থায়োফিন। ওকে, আচ্ছা, থায়োফিন, তাহলে সালফার থাকলে থায়োফিন।
নাইট্রোজেন থাকলে পিউরাল, অক্সিজেন থাকলে কি? কেউ বলছে কি কমেন্টে? অক্সিজেন থাকলে কি হবে কেউ বলো না। অক্সিজেন থাকলে কি হবে? এটা থায়োফিন হচ্ছে সালফারের জন্য। অক্সিজেন থাকলে কেউ জানে না, গাদা গোড়া বলদ সব। বলো অক্সিজেন থাকলে কি হবে? অক্সিজেন থাকলে কি হবে বলো, কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, না জানলে আর কি করা। পিউরান, পিউরান, আচ্ছা যাই হোক, পিউরান পিউরান, আচ্ছা দেখতে হবে, তোমরা একটু দেখে নিও। এই তিনটা খুবই স্পেশাল, তোমরা একটা কাজ করবে, এই তিনটা খুবই স্পেশাল। এবং দেখো তো একটা মজার ব্যাপার, দেখো তো মজার ব্যাপার হচ্ছে এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও হচ্ছে সাইক্লিক যৌগ, এটাও সাইক্লিক যৌগ, এটাও সাইক্লিক যৌগ। তা আমরা মনে রাখবা, যদি মনে রাখবা সবসময়, মানে ওই যে সাইক্লিকটা যদি শুধু কার্বন দিয়ে হয়, শুধু কার্বন থাকে, সেটাকে বলি হোমোসাইক্লিক। আর সাইক্লিকে যদি কার্বন ছাড়া অন্য কেউ থাকে, সাইক্লিকে যদি কার্বন ছাড়া অন্য কেউ থাকে, কার্বন প্লাস অন্য কেউ থাকে, অন্য কেউ বলতে সালফার, নাইট্রোজেন, অক্সিজেন থাকে, তখন সেটাকে বলি হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক মনে রাখবা। হোমো আমরা বলি না ভাই তুমি কি হোমো নাকি? হোমো মানে সমকামী, যারা ছেলে ছেলে মেয়ে মেয়ে বিশ্বাসী, ছেলের সাথে ছেলে মেয়ের সাথে মেয়ে বিশ্বাসী, তাদেরকে আমরা বলি হোমো। হোমো মানে সেম সেম, তো কার্বনের সাথে কার্বন হলে হোমো। আর যদি হ্যাটেরো হয় তাহলে ভিন্ন কেউতে বিশ্বাসী হলে হ্যাটেরো। তো আমার দেখো এখানে কার্বনের সাথে সালফার, কার্বনের সাথে নাইট্রোজেন, কার্বনের সাথে অক্সিজেন, তাহলে কার্বনের সাথে ভিন্ন কেউ আছে, তাই এদেরকে বলা হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এরা হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, আর এরা হচ্ছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তো তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও হেটেরোসাইক্লিক লিখে, তাহলে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু করে এটা দেখো, আমার সম্ভবত এটাকে কি বলে, আমি মাথা থেকে ছুটে গেছে, এটাকে কি বলে আর এটাকে কি বলে একটু করে দেখবা। আচ্ছা একটা হচ্ছে পিরিডিন আছে, একটা হচ্ছে থায়োফিন আছে, একটা হচ্ছে পাইরল আছে, আর একটা হচ্ছে পিউরান আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে তো, মনে পড়ছে, আমি তো ঠিক লিখছি, তুমি ভুল বলছো কেন? এই যে লিখছি তো, পাইরল লিখছি না, এটা তো পাইরল, পিউরাল বলছো কেন? দূর গাদাইয়া, এটা পাইরল। ওকে পাইরল, ঠিক আছে, তো আমি লিখছি ঠিকই, বাংলা লিখতে ঠিক করেছি। এটা হচ্ছে পিউরান, পিউরান পিউরান। এবার ঠিক আছে, মাথা থেকে ছুটে যায়, বয়স হয়েছে, গরম, অত্যাধিক গরম, লাইফ হবে চরম, বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে হবে, ঠিক আছে না? বিয়ের বয়স হলে এরকম একটু ভুল হইতে পারে, ঠিক আছে? ওকে করে ফেলবো, করে ফেলবো। অপারেশন সাকসেসফুল, 2 দিন পরে দেখবে স্ট্যাটাস দেওয়া শুরু করছে সায়েম ভাই, 2 দিন পর পর স্ট্যাটাস দেখ, কি রে ভাই ওসি মানে কি, সরি ওএস মানে কি? অপারেশন সাকসেসফুল, বুঝছো তো অপারেশন কোনটা? 2 দিন পর পর শুধু স্ট্যাটাস দে সায়েম ভাই ওএস, কয়টা যে করে আল্লাহ জানে, ওএস শুধু লিখে অপারেশন সাকসেসফুল, কয়টা যে সাকসেসফুল করে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রোজা রমজানের মাস বাঁচাও। তাহলে দেখো এটা হচ্ছে থায়োফিন, সালফার থাকলে, নাইট্রোজেন থাকলে পাইরল, অক্সিজেন থাকলে পিউরান। একটু করে পরীক্ষা আসে, মাথায় রাখতে হবে, থায়োফিন, পাইরল, পিউরান, এবং প্রত্যেকটা অ্যারোমেটিক যৌগ। আমরা অ্যারোমেটিক টেস্ট করেছি, সবগুলো অ্যারোমেটিক পজিটিভ। 3 জনকে আইসোলেশনে নিয়ে যাও, এদের ভাই তোমরা ভয় পেও না, আল্লাহ আল্লাহ বাঁচাবে। এটা হচ্ছে আইসোলেশন বলতে এরকম অ্যারোমেটিক যৌগ আর কি, এগুলো ওইরকম না, মজা করতেছে আর কি, জাস্ট ওইরকম মজা করা উচিত না, এগুলো নিয়ে আল্লাহ বাঁচাক, এগুলো নিয়ে মজা করা উচিত না। আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করি, ভারতের জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি, ঠিক আছে? কেউ বাঙালি হচ্ছে আবেগী জাতি, বাঙালির সমস্যা হচ্ছে 2টা, বাঙালি হচ্ছে ধর্মের আবেগটা বেশি, ঠিক আছে? একটা কথা বলছিল যে, যদিও আমার উপন্যাসটা ভালো লাগে নাই, লাল সালু একটা উপন্যাস আছে, লাল সালু উপন্যাসটা আমার একদমই পছন্দ না, তবে লাল সালু উপন্যাসের একটা লাইন খুবই ভালো, ধর্মের চেয়ে আগাছা বেশি, সত্যের চেয়ে টুপি বেশি। কথাটা কিন্তু সত্য। বাংলাদেশে কিন্তু ধর্মের আবেগটা বেশি, ধর্মের চেয়ে ধর্মের আবেগটা বেশি, ধর্মের চেয়ে ধর্মের আবেগটা বেশি বাংলাদেশে। 2 দিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাসের মধ্যে লিখেছিলাম যে তোমরা আমার উপর ঈমান আনবে। এখন তোমরা আমার উপর ঈমান আনবে বলাতে অনেকে কমেন্টে আমাকে জানাইছে, ভাই আপনি তো কাফের নাস্তিক, আপনি তো শেষ, আপনার উপর কেন ঈমান আনবো? ঈমান তো আল্লাহর উপর আনবো। বুঝতে হবে ভাইয়া, তোমরা আমার উপর ঈমান আনবে বলতে এখানে কি বোঝাচ্ছে? বিশ্বাস স্থাপন করবে, মানে আমার বিশ্বাস মানে কি? আমি প্রভু এটা বিশ্বাস করবে? নাউজুবিল্লাহ, না না, আমার উপর ঈমান বানানো, আমার ভরসা করবে, মানে অর্গানিক কেমিস্ট্রি আমার কাছে পড়বে। আর না হই না ভাই, আমি তো আরে বিশ্বাস করি ভাই, তুই আইন দিলাকা বেমানিকা গল্লা, বিশ্বাসঘাতক কেন করছো তুমি? আমি তো তোমাকে বিশ্বাস করতাম। বিশ্বাস মানে কি? এই বিশ্বাস মানে কি ওই বিশ্বাস? মানুষ কেন বুঝে না? সিম্পল কথাবার্তাগুলো কেন বুঝে না? সিম্পল কথাবার্তা না এগুলো, সিম্পল কথাবার্তা কেন মানুষ বুঝে না? আমি বুঝি না। তো আমার উপর ঈমান আনা বলতে কি বুঝায় নাই? আমাকে ঈমান আনা বুঝে নাই, অর্গানিক কেমিস্ট্রি আমার কাছে পড়বে, এটা বলছি, তাই না? তো বাংলাদেশের মানুষ করে কি জানো? কেউ যদি বলে আমার উপর ঈমান আনবা, বুঝে না আগে সে কি বলছে, ও লয় তারে দা লবর গেল সুরিল মারিফেল হারিফেল শেষ,
ওকে মেরে ফেলো, ইয়ে করো, আবেগ বেশি। তো এই যে ইন্ডিয়াতে এখন খুব অবস্থা খারাপ, আমরা এখন স্ট্যাটাস দিচ্ছি আল্লাহর গজব আসছে ইন্ডিয়ার উপরে, এটা সেটা, ঠিক আছে। তা আসলে দেখো ব্যাপারটা হচ্ছে গজব আসুক আর যেটা সেটা ওদের আর কি। এখন আমরা কি করব, আমাদের উচিত হচ্ছে আল্লাহ আমাদেরকেও বাঁচাও, মুসলিম উম্মা যারা আছে মুসলিম উম্মা সবাইকে বাঁচাও, আর মহামারী থেকে আমাদেরকেও বাঁচাও, তাই না? দেখো কিন্তু বুঝতে হবে মহামারী থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, তাই না? এখন যদি আমরা ইন্ডিয়ার প্রতি দোয়া না করি তাহলে আমাদের দেশে চলে আসবে না। আচ্ছা যাই হোক, আমরা একটু সেফ থাকি, আমরা এখন মার্কেটে একটু কম যাই। অনেকে মার্কেটে যাচ্ছ, ঈদের জামা না কিনলেও ঈদ হবে, আমরা মার্কেটে যাব না, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা ঘুরতে যাব না, আমরা মাস্ক ব্যবহার করব, অলওয়েজ পকেটের মধ্যে একটা স্যানিটাইজার রাখবো। স্যানিটাইজার বেশি দাম না, জীবনের মূল্য বেশি দামের চেয়ে পকেটে একটা স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকবে, আর বাকিটা আল্লাহর উপরে, কারণ স্যানিটাইজার মাস্ক কিছু করতে পারবে না, ঠিক আছে? বাকিটা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ যদি ওই ডাইরেক্ট মারে, বর্ষা মারলো তোমার উপরে, তুমি উঠে আসবা, স্যানিটাইজার মাস্ক না, তুমি যদি যেখানের ভিতর থাকবা থাকো, উঠে আসবা। তাহলে যাই হোক, ওগুলো এসব নিয়ে কথাবার্তা বলা উচিত না অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে, হঠাৎ করে বলে ফেললাম। তোমরা আমার জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। তো আমরা মোটামুটি এরোমেটিক টেস্ট করলাম, তোমরা দেখেছো এরকম আর অনেক এরোমেটিক টেস্ট করা যায়। তো আমরা দুইটা বাপকে বাদ দিছি, তো ওই বাপগুলো রাগ করবে। দুটো বাপ আছে, একটা হচ্ছে বেনজিন যে এরোমেটিক, এটা প্রমাণ করতে হবে। আরেকটা হচ্ছে বেনজিনের মতো দুইটা নিব, এটাও যে এরোমেটিক, এটাও আমাকে প্রমাণ করতে হবে। তারপর আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। এই দুইটা প্রমাণ না করলে আজকের ক্লাস শেষ হবে না। তাহলে দেখো, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, আর এটা হচ্ছে ন্যাপথেলিনের স্ট্রাকচার। দুইটা থাকলে ন্যাপথেলিন, তিনটা থাকলে অ্যানথ্রাইসিন। ওকে, তাহলে এটা হচ্ছে বেনজিন, তাহলে বেনজিন মানে হচ্ছে এটা। এরকম যদি বেনজিন দুইটা থাকে, 2 বেনজিন মিলে হচ্ছে ন্যাপথেলিন সম্ভবত, আমার আবার মাথায় থাকে না, এগুলা ভুলে যায়, মুখস্থ করি না তো ভুলে যায়। তিনটা থাকলে অ্যানথ্রাইসিন, বেনজিন, ন্যাপথেলিন, অ্যানথ্রাইসিন, দেখবা তারপর একটু দেখে নিও শিওর কিনা। ওকে, তাহলে বেনজিন, ন্যাপথেলিন, অ্যানথ্রাইসিন বা যেটা হবে সেটা, এরা এরোমেটিক কিনা আমরা একটু দেখব। তাহলে দেখো, ফার্স্ট অফ অল সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল। আবার দেখো ডাবল সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল ডাবল, সব জায়গায় ডাবল সিঙ্গেল ডাবল আছে। তাহলে ডাবল সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল ডাবল থাকলে সেটা কি হবে? এর সঞ্চারণশীল হবে। তাহলে এরা সবাই সঞ্চারণশীল। এবার দেখতে হবে পাই ইলেকট্রন, ওর কাছে আছে 6টা, তাহলে হাকেল মানে। ওর কাছে আছে 2, 4, 6, 8, 10টা, তাও হাকেল মানে। তাহলে ও কি হবে? এরোমেটিক হবে, ও এরোমেটিক হবে। এরা শুধু এরোমেটিক না, এরা এরোমেটিকের বাপ। এরোমেটিক বললে আমরা এদের কথা চিন্তা করি, বেনজিন, ন্যাপথেলিন, অ্যানথ্রাইসিন, এদের কথা আমরা চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এই হচ্ছে আমাদের এরোমেটিক যৌগ টেস্টকরণ, আমরা দেখলাম মোটামুটি। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। আর সঞ্চারণশীল হলেই যে সে এরোমেটিক হবে সেটাও না, পাই ইলেকট্রনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আবার পাই ইলেকট্রন হলে যে এরোমেটিক হবে সেটাও না, সঞ্চারণশীলের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে, পাই ইলেকট্রন হলেই যে হয়ে যাবে সেটা না, সঞ্চারণশীলের ব্যাপারটা মাথায় রাখতে হবে। সব ব্যাপার এখানে তোমাকে মাথায় রাখতে হবে। যেমন মনে করো ওর কিন্তু সঞ্চারণশীল, এই যে দেখো ও কিন্তু সঞ্চারণশীল, দেখো ও কিন্তু সঞ্চারণশীল, ডাবল সিঙ্গেল 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 ডাবল সিঙ্গেল, ও সঞ্চারণশীল। কিন্তু ওর ইলেকট্রন হচ্ছে 2, 4, 6, 8, 8টি ইলেকট্রন আছে, 8টি পাই ইলেকট্রন। ও কিন্তু কি নয়? এরোমেটিক নয়। সো শুধু সঞ্চারণশীল হলে হবে না, পাই ইলেকট্রনটাও ঠিক থাকতে হবে। শুধু পাই ইলেকট্রন ঠিক থাকলে হবে না, সঞ্চারণশীল হতে হবে, তাহলে সে এরোমেটিক যৌগ হবে। এই ছিল এরোমেটিক যৌগ চিনার উপায়। আজকের ক্লাসটা করে যদি তোমাদের শান্তি লাগে, বেশি কিছু বলবো না, একটু শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক গ্রুপে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু লিঙ্কটা দিয়ে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। আমি যাচ্ছি, তোমরা মেনশন করতে থাকো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলিও যে অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসগুলো করার জন্য সব গ্রুপে আছে। আর যারা অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা করতে চাও, পেইড কোর্সটা, আমাদের লিঙ্কে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারদের জন্য, আর মাত্র 3 দিন আছে অফার, এরপর অফার শেষ। আর যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য কিন্তু আমাদের আলাদা সেকেন্ড পেপার কোর্স আছে, সেটার সাথে যোগাযোগ করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।